আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য আজকে বাংলা বিষয়ের আরো একটি ক্লাস আমি উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমরা একটা নতুন প্রবন্ধ পড়ব। বিগত ক্লাসে আমরা প্রবন্ধের বৈশিষ্ট্য জেনেছিলাম। সেই বৈশিষ্ট্যের আলোকে একটি প্রবন্ধ কেমন হতে পারে তো সেটা জানার জন্য আজকে আমরা একটা প্রবন্ধ পড়ব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রবন্ধের নাম লাইব্রেরি, মোতাহার হোসেন চৌধুরী লিখিত। এখানে আমরা দেখি প্রবন্ধ পড়ি। লেখা আছে, নিচের লেখাটি মোতাহার হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ। তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ লেখক। তার একটি বিখ্যাত প্রবন্ধের বইয়ের নাম সংস্কৃতি কথা। নিচের প্রবন্ধটি লেখকের সংস্কৃতি কথা বই থেকে নেওয়া হয়েছে। তো চলো প্রবন্ধটি শুরু করি। শুরু হয়েছে এভাবে: পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয়। সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি। এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে। আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্ক ধারণ করাও তার পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। ফলে লাইব্রেরির সৃষ্টি। ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে। তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব। যে ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য, আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য। এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট, খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে, সাহিত্য প্রেমিক হলে কথা সাহিত্য দিয়ে, ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল, আলমারি, সেলফ সবকিছু। কারো বাধা দেওয়ার অধিকার নেই, আপত্তি করার দাবি নেই, উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এখানে সে স্বাধীন, স্বতন্ত্র। ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব, পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিদের সমষ্টির ইচ্ছার প্রতিচ্ছায়া। এখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন, তেমনি বহুর রুচির উপর একের জবরদস্তি অন্যায়। 10 জনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। ব্যক্তিগত ও পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জিমাফিক গড়ে ওঠে। সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছুই নেই। লাইব্রেরি সম্পন্ন ব্যক্তির চালচলনে এমন একটা শ্রী ফুটে উঠতে বাধ্য যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর। সত্যিকার বৈদগ্ধ্য বা চিৎপ্রকর্ষের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয়। তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে। আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে বাইরের পরিপাট্যের সঙ্গে তার সামাজিক সৌন্দর্যেরও পরিচয় দেয়। লাইব্রেরি সৃজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনবরত বাঁধানো পুস্তকগুলো হাতড়াতে তাদের চামড়ার তলে যে একটি মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তাঁরা সচেতন হয়ে উঠবেন। লাইব্রেরি সৃজনের দরুন তাঁরা নিজেরা কতটুকু লাভবান না হলেও তাদের পুত্রকন্যাদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা। হয়তো এই লাইব্রেরি থাকার দরুনই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমজদার হয়ে উঠবেন। এ আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয়, বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায় বাল্যে তারা পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন। সাধারণ পাঠাগার আধুনিক জিনিস,
কারণ ঐতিহাসিকরা কি বলবেন জানি না, যে জ্ঞানার্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয়। জ্ঞানের বাহন পুস্তক, আর পুস্তক কিনে পড়া যে দুঃসাধ্য ব্যাপার তা ধারণা করা সহজ। পুস্তকের ব্যাপারেও সমবায় নীতি প্রবর্তন আবশ্যক। অর্থাৎ এক্ষেত্রেও দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব। এ ব্যাপারে দশের মিলিত ফলস্বরূপ বা উম, ফল স্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণত সাধারণ লাইব্রেরি বলা হয়। অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানেও হতে পারে, তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাব সেখানে বলবত্তর হতে বাধ্য। যদি না হয় তবে সাধারণ পাঠাগার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো। সাধারণ লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনের বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না। সাধারণ লাইব্রেরি পুস্তক সংগ্রহের বিষয়ে আরেকটি কথা বলা দরকার। পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া হয় ততই ভালো। কারণ যতদূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয়, ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক। আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন, সমস্ত সম্প্রদায়ের আত্মীয়, তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণতার মনোভাব সম্পন্ন না হওয়াই ভালো। জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আরেক ধারার নাম হলো আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য নিয়ে ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ আর একদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় বিষয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। কোনো প্রকারের টিকে থাকতে পারলেও নব নব বৈভব ও সৃষ্টি তার সম্ভব হয় না। মানসিকতা ও আত্মীয় জীবনের সাধনা থেকে চরিত্রের যে শ্রী ফুটে ওঠে তা থেকে তাকে এক রকমের বঞ্চিত থাকতে হয়। জীবনের শ্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটির সাধনা আবশ্যক, আর সেই জন্য লাইব্রেরি এক অমূল্য অবদান। লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, কারণ বুদ্ধির জাগরণ, ভিন্ন জাতীয় আন্দোলন, হুজুগপ্রিয়তা ও ভাববিলাসিতার নামান্তর। আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব। এই ছিল আমাদের এই প্রবন্ধটি। এই প্রবন্ধের মধ্যে বেশ কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে। তো সেই শব্দ অর্থগুলো এখান থেকে আমরা একটু জেনে নিতে পারি। এখানে বলেছে অভিপ্রায়, ইচ্ছা, উদ্ভাবন, নতুন কিছু তৈরি করা। কাব্যপ্রেমিক যে কবিতা ভালোবাসে। চিৎপ্রকর্ষক মানে জ্ঞান চর্চার ফলে মনের উন্নতি। জবরদস্তি জুলুম, দুষ্কর সহজে করা যায় না এমন পরার্থ, পরের উপকার। পারদর্শিতা, পটুতা, পরিপাট্য গোছানো ভাব। প্রতিচ্ছায়া, প্রতিফলন, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, প্রবর্তন, প্রচলন। বলবত্তর মানে অধিক বলশালী। বিকাশক যা বিকাশ ঘটায়। বৈদগ্ধ মানে পাণ্ডিত্য। বৈভব মানে ঐশ্বর্য। ভাববিলাসিতা মানে কল্পনা বিলাস। মর্জিমাফিক মানে খেয়াল অনুসারে। শ্রী মানে সৌন্দর্য, শ্রেণীবদ্ধ সারিতে সাজানো। সমজদার মানে ভালো বোঝে এমন। সমবায় মানে বহু মানুষের মিলিত উদ্যোগ, সম্প্রদায়, গোষ্ঠী। সর্ববিদ্যা বিশারদ মানে যে সব বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী। সৃজন, সৃষ্টি। স্পৃহা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, স্বেচ্ছাচারী যে অন্যের মতকে তোয়াক্কা করে না। তো এখানে আমরা এই প্রবন্ধটা একটু গুরুগম্ভীর হলেও এখানে বোঝার যাবে না এমন বিষয় নেই। এখানে যে কথাটি বলেছে সেটা হলো যে লাইব্রেরি একটি জাতির জীবনে বিশেষ ভূমিকা রাখে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনেও এই লাইব্রেরির ভূমিকা অপরিসীম। এই লাইব্রেরিকে বলা হয় স্টোর হাউস অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডার যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে যেমন উপকৃত হব, তেমনি পরবর্তীতে আমার যারা পরবর্তী প্রজন্ম, তারাও সেখান থেকে অনেক লাভবান হবে, উপকৃত হবে। এই লাইব্রেরিকে এখানে লেখক ৩ ভাগে বিভক্ত করেছেন: ব্যক্তিগত লাইব্রেরি, পারিবারিক লাইব্রেরি এবং সাধারণ লাইব্রেরি। এই ৩টি বিভাজন দিয়েছেন। ৩টি বিভাজনের কি কি বিষয় আছে সেটা এখানে সহজেই স্পষ্ট করে লেখক লিখেছেন। তো এই হলো আমাদের আজকের এই লাইব্রেরি প্রবন্ধের মূল পাঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে
যে পৃষ্ঠা ১৮০ যে সৃজনী কাজ রয়েছে, বইয়ের কাজ রয়েছে, সেটি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।